আসসালামু আলাইকুম। সরলরেখার 11তম ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা গত 10 নম্বর ক্লাসে যে ইকুয়েশনগুলো পড়ছি সেই ইকুয়েশন সম্পর্কে আরও কিছু জানবো। সম্ভব হলে শেষের দিকে কিছু প্রবলেম সলভ করার চেষ্টা করব এবং কিছু বিশেষ কেস দেখার চেষ্টা করব। তো প্রথমে ছিল আমরা লাস্ট পড়তেছিলাম হচ্ছে খণ্ডিতাংশের দৈর্ঘ্য। খণ্ডিতাংশের দৈর্ঘ্য পড়তেছিলাম, সেখানে খণ্ডিতাংশের ইকুয়েশন পড়তেছিলাম। তো সেখান থেকে আমরা আরও কিছু জিনিস এক্সট্রাক্ট করার চেষ্টা করি। তো এখানে আমরা খণ্ডিতাংশ যে মানে টাইপের ইকুয়েশনগুলো কীরকম ছিল। খণ্ডিতাংশের ইকুয়েশন ছিল হচ্ছে এরকম যে এক্স এ প্লাস ওয়াই বি ডিভাইডেড অ্যাকচুয়ালি 1, ঠিক আছে। যেখানে আমি এর আকারটা বলছিলাম হচ্ছে যে এরকম, হ্যাঁ, এই যে এরকম এরকম, এইটুকু হচ্ছে আমাদের খণ্ডিতাংশ এবং এটা এক্স এবং ওয়াই অক্ষ দ্বারা খণ্ডিতাংশ, ঠিক আছে। সো যাই হোক, সো এখন আমাদের মূল কোয়েশ্চেন হচ্ছে যে এইটুকুর দৈর্ঘ্য কত, এইটুকুর দৈর্ঘ্য কত এবং এই যে ক্ষেত্রফলটা তৈরি হয়েছে, যে এই ক্ষেত্রফলটা তৈরি হয়েছে, হ্যাঁ, এই ক্ষেত্রফলের হচ্ছে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত, ঠিক আছে। সো বেসিক্যালি তোমরা এটা নিজেরা চিন্তা করলেই পারবা, তারপরেও আমি কিছু দেখাই দিচ্ছি। সো আমাদের ইকুয়েশনটা ছিল এরকম, রাইট, এবং সেই ইকুয়েশনের এইটা হচ্ছে আমার এইটুকু, এইটা হচ্ছে আমার এইটুকু ফর শিওর। তাহলে তুমি আমাকে বলো যে এই বিন্দুর স্থানাঙ্ক কত। এই বিন্দুর স্থানাঙ্ক কিন্তু a, 0। এই বিন্দুর স্থানাঙ্ক কত 0, b। এবং ফর শিওর এটা একটা কি সমকোণী ত্রিভুজ। তাহলে আমার এই যে খণ্ডিত অংশ, ধরো এটা a পয়েন্ট, এটা b পয়েন্ট, এ বি এর দৈর্ঘ্য কত, এ বি এর দৈর্ঘ্য হচ্ছে √a স্কোয়ার প্লাস হচ্ছে b স্কোয়ার। সিম্পল, ঠিক আছে না? ওকে। অ্যান্ড এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কত, হাফ গুণ পরম মান a ইন্টু b। কেন পরম মান? কারণ যদি এটা মাইনাস হয় তাহলে আমার চিত্রটা কেমন দাঁড়াবে বলো তো। এক্সেরটা মাইনাস হইলে আমারটা হবে হচ্ছে কিন্তু এই যে এরকম, তাই না? সো আমি তো ক্ষেত্রফলকে ঋণাত্মক লিখতে পারি না, সো এই হিসেবে আমি পরম মান লিখছি। এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফলের সূত্র, ঠিক আছে। এখন একটু সতর্কতার সাথে চিন্তা করো যে ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0, এই ইকুয়েশনটাকে যদি আমি ওই ফরম্যাটে নিয়ে আসি তাহলে কি হয়। আমি জাস্ট এমনি দেখাই দিচ্ছি, হ্যাঁ, তোমরা ফরম্যাটে আনতে এমনিই পারবা, এই জিনিসগুলো এখন মানে ওইভাবে মুখস্থ করার কিছু নাই। সো এটাকে যদি আমি ওই ফরম্যাটে নিয়ে আসি, ax প্লাস by মাইনাস c, এটাকে লেখা যায় হচ্ছে ax মাইনাস c প্লাস by মাইনাস c ইকুয়ালস টু 1। এটা হচ্ছে x মাইনাস c ডিভাইডেড a, y মাইনাস c ডিভাইডেড b। দেখো এইটাকে ঠিক আমি এই ফরম্যাটে নিয়ে আসছি, রাইট। যেহেতু নিয়ে আসছি, এখন আমি বলতে পারি এই অংশটুকু হলো এক্স অক্ষের যতটুকু ছেদ করছে তার দৈর্ঘ্য, এটার পরম মান কিন্তু মাইনাস যেহেতু আছে, রাইট। অ্যান্ড এই অংশটুকু হচ্ছে ওয়াই অক্ষে যতটুকু ছেদ করেছে তার দৈর্ঘ্য, অবশ্যই এটা পরম মান নিয়ে, ঠিক আছে। সো বুঝতে পারতেছো? তো সেক্ষেত্রে আমার ক্ষেত্রফলটা কি আসে, সেক্ষেত্রে আমার ক্ষেত্রফল হচ্ছে হাফ। আমি যেহেতু দেখলাম যে এই ফর্মেটটা হলে এই দুটোর গুণফল পরম মান, তাহলে এখন এই দুটোর গুণফল হবে না। ডেফিনেটলি এই এ বি আর এ বি কিন্তু ভিন্ন জিনিস, কারণ এইটার সমান হচ্ছে এইটার, এই ইকুয়েশনের সাথে আমি যদি সমতুল্য করি তাহলে এই মাইনাস সি বাই এ হচ্ছে এখানকার এক্স অক্ষের ওই বাহুর দৈর্ঘ্য, ওটার পরম মান, ঠিক আছে। সো ডেফিনেটলি এটার এ, এটার বি, ওইটার এ, ওইটার বি ভিন্ন। সো পরম মানটা কি হবে তাহলে বলো? তাহলে হবে হচ্ছে সি স্কোয়ার এ বি, ঠিক আছে, এরকম হবে। অ্যান্ড তাহলে আমার এই ক্ষেত্রে আমার হচ্ছে যে এই খণ্ডিত অংশের দৈর্ঘ্যটা কি হবে, যে এখানে যেহেতু এবি বের করছি, এটা হবে হচ্ছে আমার এবির দৈর্ঘ্যটা হবে √c স্কোয়ার প্লাস সি বি স্কোয়ার। এই হচ্ছে কথা। এখন তুমি বলো বাবা, তোমার কি যে এই সূত্র, এখানে কয়টা সূত্র লিখলাম, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। সো একমাত্র গবিটে এই সূত্রগুলো মুখস্থ করবে, ঠিক আছে। তোমার সূত্র মুখস্থ করার কিছু নাই, তুমি যে কাজ করবা সিম্পল, তুমি কনভার্সনটা মনে রাখবা। কারণ এই ইকুয়েশনটা তোমাকে কিভাবে দিবে, তুমি এই তোমার যদি এই চিত্রটা মনে থাকে যে আমার
খণ্ডিত অংশ বলতে এরকম বোঝাচ্ছে, তাহলে তোমাকে এই ফরম্যাটে দেওয়া থাকুক, এই ফরম্যাটে দেওয়া থাকুক, আর y = mx + c ফরম্যাটে দেওয়া থাকুক, যে ফরম্যাটে সূত্র দেওয়া থাকুক, তুমি করবা কি, আমি এই ফরম্যাটে নিয়ে আসবো, x এর সাথে কিছু থাকবে না, y এর সাথে কিছু থাকবে না, ডিভাইডেড সামথিং থাকবে প্লাস আকারে এবং হচ্ছে 1 থাকবে, এই পাশে 1 রাখতে হবে। এই ফরম্যাট তুমি নিয়ে আসবা, x এর নিচে যা থাকবে সেটাকে বর্গ করে প্লাস y এর নিচে যা থাকবে সেটাকে বর্গ করে রুট করলে আমি ab দৈর্ঘ্য পেয়ে যাব। এই চিত্রটা মনে থাকলে তোমার এত কিছু সূত্র মুখস্থ করা লাগবে না, ঠিক আছে? যে মানে সূত্র মুখস্থ করাটা আসলে খুবই, মানে তাহলে তুমি কতগুলো সূত্র মুখস্থ করবা, বুঝতে পারছো না? এই হচ্ছে ব্যাপার। তুমি যদি y = mx + c কে ওই ফরম্যাটে নিয়ে আসতে চাও, কি হইতে পারে বলো? আমি এখানে লিখি y = mx + c কে যদি ওই ফরম্যাটে নিয়ে আসতে চাও, তাহলে লেখা যায় y - mx + c, বুঝো কথা? এরপরে c কে আমার কি বলছি, আমাকে এই ফরম্যাটে নিয়ে আসতে হলে আমার এই পাশে 1 রাখতে হবে, রাইট? এখানে আমি কি করব, প্লাস রাখবো, x এর নিচে সামথিং, y এর নিচে সামথিং। তো চলো আমি একটু মুছি, এটাকে আমি কি করতে পারি, যেটাকে এটা -mx + y = c, ভাগ করে দাও, উভয় পাশে c দ্বারা ভাগ করো, তাহলে কি হয়, x - m ডিভাইডেড x c - c ডিভাইডেড m প্লাস y ডিভাইডেড c = 1। দেখছো যে এই ফরম্যাটকে আমি এই ফরম্যাটকে আমি যদি এই ফরম্যাটে রূপান্তর করি, তাহলে আমার কেমন দাঁড়াইতেছে, তখন ab এর জন্য আরেকটা দৈর্ঘ্য সূত্র হবে, সেটা কি হবে, যে -cm এর উপর স্কয়ার প্লাস এই যে c এর উপর স্কয়ার, এটাকে রুট, এটা হবে হচ্ছে আমার ab। তো তুমি কি প্রত্যেকটা সূত্র মুখস্থ করবা? তোমার বুঝলেই হয়ে গেল যে আমাকে এই ফরম্যাটে নিয়ে আসতে হবে, বুঝতে পারছো? একইভাবে এখান থেকে কিন্তু ক্ষেত্রফলের জিনিসটাও বের করা যাবে, এই ফরম্যাট থেকে, বুঝতে পারছো? সো এটা তোমরাই করবা, আমি ওইটা দেখাই দিলাম না, গেল। সো এই তো আমার খণ্ডিত অংশের দৈর্ঘ্য, গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল আর সংক্রান্ত একটু আলোচনা। সো আমরা খণ্ডিত অংশের যদি মধ্যবিন্দু থাকে তাহলে কি করতে পারি, চলো আমরা এই রিলেটেড একটা ম্যাথ করে আসি আগে। হ্যাঁ, যে 2x + 3y - 3 = 0 হলে এই রেখা দ্বারা খণ্ডিত অংশের দৈর্ঘ্য অক্ষদ্বয়ের দ্বারা আচ্ছা, আগে খণ্ডিত অংশের দৈর্ঘ্যটা বের করি, তারপর এগুলো করতেছি। সো আমাকে ওই ফরম্যাটে নিতে হবে, না নিয়ে তোমার যদি সূত্র মুখস্থ থাকে তুমি ডিরেক্ট করবা, কিন্তু আমার সাজেশন হচ্ছে কে সূত্র মুখস্থ করতে যাবে এত কিছু, বুঝতে পারছো? সো বেসিক্যালি একটা লাইন বেশি করে তুমি ওই ফরম্যাটে নিয়ে আসবা। হ্যাঁ, তো কি করবা, যে 2x + 3y = 3 ভাগ করে দাও, 2x ডিভাইডেড 3 + 3y ডিভাইডেড 3 = 1, এটাকে লেখা যায় x 3/2 প্লাস y ডিভাইডেড 1 = 1। তাহলে আমি কি পাচ্ছি, এটা হচ্ছে a, এই যে এটা হচ্ছে b। সো খণ্ডিত অংশের দৈর্ঘ্য কত, √3/2 হোল স্কয়ার প্লাস হচ্ছে 1 এর উপর হোল স্কয়ার, এটার যে মান আসবে সেটা। সো গেল। এখন অক্ষদ্বয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত তাইলে বলো, হাফ 3/2 × 1, শেষ, ঠিক আছে? এটা এখন এখানে একটা কথা বলি, তোমাদের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা শিখাইছি বিন্দু ধরে ধরে, ওই তো সার্ভেয়ার ফর্মুলা দিয়ে, ওইটা দিয়েও কিন্তু তুমি নির্ণয় করতে পারো, ঠিক আছে? কিন্তু অযথা ওই জটিলতা যাওয়ার দরকার কি, এই যে এরকম তো, যে এটার স্থানাঙ্ক হচ্ছে 0,0, এই যে এটার স্থানাঙ্ক হচ্ছে 0,b, এটার স্থানাঙ্ক হচ্ছে a,0, তারপর হচ্ছে কি, এই যে এরকম করে লিখবা হাফ, তারপর কি লিখবা বলো, 0 a 0, তারপর আবার 0, ঠিক আছে? এরপর কি লিখবা 0 0 b 0, ঠিক আছে? এভাবেও করতে পারো, কিন্তু ঘুরে ফিরে একই জিনিসই আসবে আর কি। যাই হোক, তো তাহলে আমরা হচ্ছে ক্ষেত্রফলটাও পেয়ে গেলাম। এরপরে কি বের করবো, অক্ষদ্বয়ের ছেদবিন্দু। অক্ষদ্বয়ের ছেদবিন্দু মানে কি, সেই সরল রেখাটা আমার কোথায় ছেদ করছে, এতে এখানে করছে আর হচ্ছে এখানে করছে, এই ছেদবিন্দুটা বের করা লাগবে। এখন বলো তো ছেদবিন্দুটা কি, এই যে এইটুকু a না, আর এইটুকু b না। সো এটা কত, 3/2, সো এটার স্থানাঙ্ক হচ্ছে 3/2, 0, আর এটার স্থানাঙ্ক কত, 0,1, শেষ। হোপ ইউ গট ইট। ওকে, এরপর আমরা খণ্ডিত অংশের এই যে এটা করি, খণ্ডিত অংশের মধ্যবিন্দু, ঠিক আছে? এই রিলেটেড একটা ম্যাথ আছে আমাদের, সমস্যা নেই। আচ্ছা, খণ্ডিত অংশের মধ্যবিন্দু। সো খণ্ডিত অংশের মধ্যবিন্দু বলতে কি বোঝাচ্ছে, যে ধরো এবার বলা আছে যে এই যে ত্রিভুজটা, এই যে এই ত্রিভুজটা যে এইখানে আর এখানে খণ্ডন করছে a,0 আর হচ্ছে 0,b, এটাতে আর আগের সিনারিও। এবার বলতেছে না এখানে ছেদ করে না, আমার সে বিন্দু দেওয়া নাই, আমার দেওয়া হচ্ছে
এই যে এই পোর্শনটুকু দেওয়া আছে, ঠিক আছে, আহা, এই পোর্শনটুকু দেওয়া আছে, এই পোর্শনটুকুর মধ্যবিন্দু দেওয়া আছে। অর্থাৎ এই বিন্দু আর এই বিন্দুকে আমি যদি কি করি, অন্তর্বিভক্ত সূত্র দিয়ে যে মধ্যবিন্দু বের করি, সেইটা যেটা বের হবে সেটা দেওয়া আছে, এখানকার স্থানাঙ্ক দেওয়া আছে, ঠিক আছে। সেটাকে কি বলবা, অন্য কিছু বলতে পারো, ঠিক আছে। এই স্থানাঙ্ক দেওয়া আছে, সেক্ষেত্রে আমি ইকুয়েশনটা কেমনে বের করবো, বুঝতে পারছো? সো চলো আমরা ওই ফরম্যাটে আগাই তাইলে। সো এটা একটা এটা রেখা, আমার যে মধ্যবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, এটাতে তোমাদের বই এটাও a, b দেওয়া আছে, ঠিক আছে। কিন্তু আমি a, b দিলে তোমরা এখন বলবা যে ভাই সবকিছু a, b দিয়ে ঢুকাইতেছে। সো আমি এটা একটা ভিন্ন নাম দিচ্ছি, ধরো c, d, ঠিক আছে, c, d এই মধ্যবিন্দুর স্থানাঙ্ক। এখন ক্ষেত্রফলে ইকুয়েশন কি হবে, সরি, এখন তাহলে আমাদের সরলরেখার ইকুয়েশনটা কি হবে? খুব যারা একটু টেকনিক্যালি চিন্তা করতে পারবা তারা এখান থেকে বুঝতে পারতেছো এই ব্যাপারটাই যে এরকম হবে, x/2c y/2d = 1, ঠিক আছে। সো এটা কেমনে আসলো আমরা একটু দেখি। যে এটা যদি সি আর ডি হয়, তাহলে আমরা এইটার স্থানাঙ্ক আর এটার স্থানাঙ্ক বের করব, বের করে এই এক্স এর মানটা এখানে বসাবো, সরি এ এর মানটা ওখানে বসাবো, বি এর মানটা ওখানে বসাবো, রাইট, মানে ওয়াই এর নিচে বসাবো। সো আমরা আগে এটা বের করি, যে এটা যদি সি হয়, এই সিটা কেমনে বের হয়েছে বাবা বলো তো? সি = ধরো এটা x1, এটা হচ্ছে x2, বুঝো কথা। তাহলে x1 + x2 / 2 করে বের হয়েছে না সি এর মান, তাই তো? এখন আমাকে একটা কথা বলো, এখানে x1 এর মান আছে, এখানে কি x2 এর মান 0 না? 0 তো নাকি? সো এটা হচ্ছে 0, ঠিক আছে। x1 না লিখি, এটা আমি হচ্ছে লিখি, a লিখি, পরে আবার উল্টাপাল্টা হইতে পারে। এটা a, এটা হচ্ছে 0, b, এটা a, 0, তাহলে এটা কত? a + 0 / 2। সো a এর মান হচ্ছে 2c, একইভাবে b এর মান পাবা হচ্ছে 2d। সো সেম, আমরা যে এইটুকু পেয়ে গেছি, বসায় দাও, শেষ, বোঝা গেছে? সো আমরা মধ্যবিন্দু পাইলেও কিন্তু ওই কাজটা করতে পারতেছি। এখন এই রিলেটেড একটা অঙ্কে যাই, যে কোনো সরলরেখা অক্ষদ্বয় দ্বারা ছেদিত হয়, ভালো কথা, অক্ষদ্বয়ের মধ্যবর্তী অংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক 2,3 হলে সমীকরণ নির্ণয় করো। বুঝতে পারছো? সো আমাদের সিম্পল কথা, যে x/2 × 2 + y/2 × 3 = 1। সো আমরা x/4 y/6 = 1 এভাবেও রাখতে পারো, চাইলে এটা ভদ্রসভ্যভাবেও রাখতে পারো, যে 6x + 4y + হচ্ছে 24, 12, ঠিক আছে। না 12 হবে না, এটা 24ই হবে, 24 হবে। তারপরে এটা লিখতে হবে হচ্ছে 3x + 2y + হচ্ছে 12, এটা হচ্ছে আমাদের ইকুয়েশন, ঠিক আছে। এখন আমাদের নেক্সট টপিক, যে সমান্তরাল হওয়ার শর্ত। ধরো কি করছে কি, যে দেখো এতক্ষণ আমরা কি করতেছিলাম, x1 y1 x2 y2 এসব নিয়ে গল্প করতেছিলাম, ঠিক আছে। সো এখানে কি করা আছে, এখানে হচ্ছে a1x + b1y প্লাস এখানে আছে বেসিক্যালি c1 হবে, এখানে c2 হবে। সো এখানে x1 y1 চেঞ্জ হয় না, এখানে a1 a2 চেঞ্জ হয়েছে, মানে এই কোএফিশিয়েন্ট গুলো চেঞ্জ হয়েছে, বুঝতে পারছো? এগুলো চেঞ্জ হয়েছে। একটা জিনিস বুঝো, ধরো ax + by + c = 0, এই ইকুয়েশনটাকে যদি আমি এভাবে লিখি, ax1 + by1 + c = 0, আরেকটা লিখি ax2 + by2 + c = 0, এটা যদি লিখি, ঠিক আছে, এর মানে বোঝায় যে x1, y1 এই দুইটা এবং x2, y2 এই দুইটা বিন্দু এই সরলরেখায় উপরে আছে, সেই দুইটা বিন্দু বসে আমি এই কাজটা করছি। ধরো যে এই ইকুয়েশনটা হচ্ছে 2x + 3y + 6 = 0। দেখো এইটা আর এটাতে কিন্তু a b সেম আছে। সো আমার ধরো 2,3 আর একটা হচ্ছে -2, -3 যদি বসাই, তাহলে কি হয়, 2,3 বসাইলে হলো 4 হয়, তারপর হয় কত, আচ্ছা 2,3 তো আমি ওইভাবে চাইলে বসাতে পারবো না, কারণ হচ্ছে এখানে একটা x এর জন্য একটা y নির্দিষ্ট, ঠিক আছে, এটা ওইভাবে বসানো যাবে না। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে x, y যেভাবে বসাইছি, এটা আসলে একই সরলরেখার ওপরে দুইটা ভিন্ন ভিন্ন বসাইতেছে, ঠিক আছে। আমি চাইলে এখানে 2,3 বসাতে পারি না, কারণ 2 বসাইলে 3 এখানে নাও হইতে পারে। তোমাকে সিম্পল একটা জিনিস বুঝো, ধরো এটা একটা সরলরেখা,
ঠিক আছে 1 2 3 4 5 6 এই যে 2 বরাবর যেখানে ছেদ করছে আনুপাতিকভাবে 1 2 3 4 3.5 ছেদ করছে ঠিক আছে সো আমি এই 2 এর এখানে x এর স্থানাঙ্ক 2 হলে y এর স্থানাঙ্ক কত 3.5 না 3.5 সো আমি এখানে চাইলেই কি 3 একটা ইকুয়েশনে লিখতে পারবো আমার তো এটা y কত আসবে এটা বসায় দেখতে হবে ঠিক আছে সো চাইলে বসায় দেখা যায় তো আলাপে না যাই সো আমার কথা হচ্ছে যে যে কোনো x এর জন্য একটা y কিন্তু ফিক্সড এই ইকুয়েশনে কারণ এটা কি এটা একটা 1 to 1 ফাংশন কিন্তু ঠিক আছে একক ফাংশন প্রত্যেকটা x এর জন্য একটা করে y ফিক্সড ওইটাই আসবে ওইটা ভিন্ন কোনো y আসবে না তুমি একটা জিনিস খেয়াল করো যদি আমরা এই টপিকটা সরলরেখার শেষের দিকে পড়াবো যে আমি কোন একটা বিন্দুকে সে সরলরেখার কোন পাশে অবস্থিত মূল বিন্দুর পাশে না মূল বিন্দুর বিপরীত পাশে সেটা কিভাবে বুঝতে পারি যে সেই সরলরেখার উপরে যে x এর মানটা বসাই দিলাম যে y এর মানটা আসলো সে y এর মানটা চেয়ে যেমন এখানে আমার এই সরলরেখা যেটা আঁকি 2x + 3y + 6 এটা একটু আঁকার চেষ্টা করি হ্যাঁ আনুপাতিক আঁকানোর চেষ্টা করি সেটা হচ্ছে কি যে 3y - 6 - 2x তাহলে yটা কত হচ্ছে -½ - 2/3 তাহলে আমার ছেদাংশ হচ্ছে -½ তাহলে ধরো হচ্ছে -½ এখানে ভালো কথা -2/3 তার মানে হচ্ছে ঋণাত্মক ঢাল আচ্ছা তোমাদের সাথে মনে হয় ঋণাত্মক ঢাল নিয়ে গল্প হয় নাই আচ্ছা ঋণাত্মক ঢাল বলতে কি এইদিকে সো 2/3 এটার মান 2 কে 3 দ্বারা ভাগ করলে এটা হয় হচ্ছে 0.66 এর মতো মানে 1 এর চেয়ে একটু ছোট সো এটা বেসিক্যালি আর একটু হেলানো হবে যে এরকম হবে ঠিক আছে আমি যখন সরলরেখার ইকুয়েশন হয়তো আজকেই দেখাবো যে সরলরেখা কিভাবে আঁকতে হয় তো যেটা বলতেছিলাম যে এটা হচ্ছে আমাদের সেই সরলরেখা এই যে এই ইকুয়েশনটা হ্যাঁ এই ইকুয়েশনের সরলরেখা হচ্ছে এইটা এই ইকুয়েশনের সো আমার কথা হচ্ছে যে এখন এই ইকুয়েশনে যদি তুমি 1 বসাও x = 1 তাহলে কত হয় তাহলে হয় হচ্ছে 2 y এর মান হয় হচ্ছে -8/3 যেটার মান হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 2.66 ঠিক আছে তাহলে x এর মান y বসালে y এর মান হচ্ছে 2.66 পৌনঃপুনিক হ্যাঁ এটা যদি হয় তাহলে তুমি অবশ্যই y এর মান 3 ধরলে সেটা আমার x, 1 x হচ্ছে 1 তাহলে y এর মান যদি আমি 3 ধরি 1 2 3 আচ্ছা এখানে কিন্তু -2.66 তাহলে আমার বিন্দুটা বসতেছে এখানে যদি y এর মান -3 ধরি সেটা বসতেছে হচ্ছে আমার এখানে কিন্তু y এর মান -2.66 ধরলে ঠিক এখানে বসতেছে সো আমার কথা হচ্ছে যে আমি y এর মান কম বেশি করে আমি আসলে বলতে পারতেছি আমার সেই বিন্দুটা যে সেটা মূল বিন্দুর সাথে অবস্থিত না অপর পাশে অবস্থিত ঠিক আছে জাস্ট আমি আরেকটা উদাহরণ দিই ধরো আমি লিখছি হচ্ছে 3,5 এই বিন্দুটা x এই রেখার কোন পাশে অবস্থিত ঠিক আছে এরকম একটা কোশ্চেন আসলে এটা আমি ডিটেইল পড়াবো আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি ঠিক আছে সো আমি 3 এর মানটা এখানে বসাই দেখি 2 × 3 + 3y + 6 = 0 ঠিক আছে সো এটার মান কত আসে এটার মান আসে 3 × 2 = 6 12 তাহলে y এর মান আসে -4 y এর মান আসে -4 তো এখানে y এর মান আসে -4 আমার কাছে 5 একটা জিনিস চিন্তা করো তাহলে x এর মান কত 3 1 2 3 আর y এর মান কত আসছে -4 1 2 3 4 এই এখানে আসতেছে ঠিক আছে এই যে এখানে আসতেছে যাই হোক আমার আকান ভুল হয়েছে এই এখানে ছেদ করতেছে হ্যাঁ তো আমি যদি এটা 5 দিয়ে রাখি তাহলে আমার কোথায় ছেদ বিন্দুটা এই যে এখানে চলে আসতেছে না সো আমি বলতে পারতেছি বিন্দুটা আমার সরলরেখার এই পাশে অবস্থিত ঠিক আছে যে পাশে মূল বিন্দু না সেই পাশে অবস্থিত ঠিক আছে সো এইভাবে আসলে আমরা চেক করতে পারি সো তো আমি যে আলাপটা করতেছিলাম যে আমাদের যে এই ইকুয়েশন দেওয়া আছে আমি x1 এবং y1 দিয়ে আমি সেম ইকুয়েশনে আমি ভিন্ন ভিন্ন দুইটা বিন্দু পতন করছি বাট যখন x y ঠিক থাকবে a1 b1 চেঞ্জ হবে যেটার জন্য এতগুলো গল্প ফাদলাম সেটা বলতে আসলে বোঝায় যে দুইটা ভিন্ন ভিন্ন সরলরেখার আলাপ করতেছে মেবি ঠিক আছে যদি a1 a2 ভিন্ন ভিন্ন হয় তাহলে অবশ্যই অবশ্যই আমরা একটা ভিন্ন ভিন্ন সরলরেখার কথা বলতেছি সো সমান্তরাল হওয়ার শর্তটা কি এটা তোমার মনে করো যে সমান্তরাল হওয়ার জন্য আমরা কি পড়ছি যে ঢাল সমান হইতে হয় তাই না তো এই ইকুয়েশনের ঢালটা কি বলো এই ইকুয়েশনের ঢালটা হচ্ছে যে b1y - c1 - a1x তাহলে y = -a1 b1 x - c1 এটা হচ্ছে আমার ঢাল একইভাবে এই ইকুয়েশনের ঢালটা কি y =
মাইনাস a2 ডিভাইডেড b1 b2 x মাইনাস c2। সো এই দুটো ঢাল যদি আমার সমান হয় তাহলে আমরা কি লিখতে পারি a1 ডিভাইডেড b1 a2 ডিভাইডেড b2। এটাকে লিখতে পারি a1 ডিভাইডেড a2 b1 ডিভাইডেড b2। আমি মনে বোঝাতে পারছি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কি সমান্তরাল সরলরেখা হবার শর্ত। এখন কথা হলো যে সমান্তরাল সরলরেখা তো হইল দুইটা, আচ্ছা এটাও কিন্তু এক ধরনের সমান্তরাল সরলরেখা। ধরো এটা একটা সরলরেখা, এর উপরে আমি আরেকটা সরলরেখা, এটা ছিল, এই দুটো সমান্তরাল ছিল, কিন্তু আমি যদি এর উপর দিয়ে আঁকাই এটাও কিন্তু এক ধরনের, এই সাদা এবং লাল দুটাই কিন্তু সমান্তরাল সরলরেখা, বাট দুটার ডিস্টেন্স হচ্ছে 0, ঠিক আছে? দুটার ডিস্টেন্স যখন 0 হবে মানে একই সরলরেখা হবে, তখন ঢাল সমান তো হবেই, এই ছেদকও কিন্তু সমান হবে। বুঝতে পারছো? তখন কিন্তু ছেদকও সমান হবে। এটা C1 না, এটা C2 হবে। সো তখন বেসিক্যালি কি হবে বাবা বলো তো? তখন কিন্তু হবে C1 ডিভাইডেড C2, ঠিক আছে? C1 ডিভাইডেড C2 কিন্তু সমান হবে। সো এখন এখানে একটু কনফিউজড হয় না যে তোমরা বলতে পারো যে স্যার আপনি বললেন C1 এবং C2 সমান হবে, তাহলে আপনি এখানে রেশিও দেখালেন কেন? এখানেই হচ্ছে ট্রিক, যে আমি যে বলতেছি C1 এবং C2 সমান হবে সেটা কিসে হবে? আচ্ছা আমরা তো এখানে একটা ইকুয়েশন ভুল লিখছি, যে এখানে a1 হবে ডিভাইডেড, এখানে হবে হচ্ছে a2, ঠিক আছে? C2 ডিভাইডেড a2। যাই হোক, সো আপনি যে বললেন স্যার যে C1 এবং C2 সমান হবে, সেটা তো এই ফরম্যাটে সমান হবে, y = mx + c ফরম্যাটে। বাট এই ফরম্যাটে কি C1, এই যে এই C1 তো আমি ছেদক বুঝাইতেছি না, সো এই ফরম্যাটের C1 C2 কিন্তু সমান হবে না, তাই না? কারণ এই ফরম্যাটের আমি ছেদক বুঝাচ্ছি না। এই ফরম্যাটকে আমি এই ফরম্যাটে রূপান্তর করলে ছেদক হয় হচ্ছে C1 ডিভাইডেড a1 আর C2 ডিভাইডেড a2, এই দুটো হচ্ছে সমান হবে। বুঝতে পারছো? এই দুটোও যদি সমান দেখাও তাহলে কি হয়? C1 ডিভাইডেড a1 ইকুয়ালস টু C2 ডিভাইডেড a2, সেখান থেকে আসে C1 ডিভাইডেড C2 ইকুয়ালস টু a1 ডিভাইডেড a2। আর ওইদিকে আমরা কি পাইছি? b1 ডিভাইডেড b2 পাইছি। তো b1 ডিভাইডেড b2, এটা হচ্ছে একই সরলরেখা হওয়ার শর্ত। এবং এটার সাথে তোমাদের বহুল পরিচিত একটা জিনিস মিলতেছে। কি মিলতেছে বাবা বলো তো? যারা ভেক্টর পড়ছো, দুইটা ভেক্টর যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে তুমি কি করছিলা? এই যে i এর যে সহগ কোএফিসিয়েন্ট অফ i, হ্যাঁ, ax ডিভাইডেড bx ইকুয়ালস টু ay ডিভাইডেড by ইকুয়ালস টু az ডিভাইডেড bz। বুঝতে পারছো? তুমি যদি সরলরেখার সাথে চিন্তা করতে চাও অনেকখানি মিলবে জিনিসপাতিগুলা, ঠিক আছে? এবং আসলেই একটা থেকে আরেকটা এক্সট্রাক্ট করা যায়। তো এই যে সহগগুলা হচ্ছে কি তোমার হচ্ছে যে যদি সমান অনুপাত বজায় রাখে তাহলে আমরা ওই ইয়ের দুইটাকে কিন্তু সমান্তরাল বলছি। বাট এখানে একটা ব্যাপার আছে, আমরা এই তিনটা জিনিস সমান দেখাইলে আমি বলছি একই সরলরেখা, যদি দুইটা জিনিস সমান দেখাই তাহলে আমরা বলছি সমান্তরাল, ঠিক আছে? বাট এখানে স্যার আপনি তিনটা জিনিসই সমান দেখায় বলতেছেন যে হচ্ছে এটা হচ্ছে আপনার কি সমান্তরাল, একই ভেক্টর না, তাই বলতে চাচ্ছেন। বাবা এখানে একটা জিনিস বুঝতে হবে, এই যে ax i প্লাস bx ay j প্লাস 2p az k, এই যে ভেক্টর, এই ভেক্টরটা, ঠিক আছে? এই ভেক্টরটা, এখানে একটা জিনিস বুঝো, এই ভেক্টরটাই এই যে তিনটা দেওয়ার পরও আমি যে বললাম এটা সমান্তরাল, এখানে আসলে এই ইকুয়েশনটা কি হয়েছে? এটা হচ্ছে ত্রিমাত্রিক ইকুয়েশন। আর আমরা এটা কিসে আঁকছি বলতো? এটা কিন্তু একটা দ্বিমাত্রিকে আঁকছি, ঠিক আছে? আমি যদি এই ইকুয়েশনটাকে ত্রিমাত্রিক আকারে লিখতাম তাহলেও কিন্তু আমার সমান্তরাল হওয়ার শর্তটা এটার মতোই হইতো। ত্রিমাত্রিক আকারে কেমনে লিখতাম? এটাতে শুধু এক্স ওয়াই প্লেন চিন্তা করছি, আমি যদি এটাকে আরো ইয়া করতাম by প্লাস সি জেড প্লাস ডি 1 ইকুয়ালস টু 0। বুঝো কথা? দেখো এক্স অক্ষ আছে, ওয়াই অক্ষ আছে, জেড অক্ষ আছে, ঠিক আছে? এক্স অক্ষের সহগ আছে, ওয়াই অক্ষের সহগ আছে, জেড অক্ষের সহগ আছে, ডি একটা কনস্ট্যান্ট আছে, যেটা এখানে দ্বিমাত্রিকে শুধু সিটা ছিল। বুঝতে পারছো? তো সেক্ষেত্রে কিন্তু এরকম যদি আরেকটা থাকে যে a2x প্লাস b2y প্লাস c2z প্লাস হচ্ছে d2 ইকুয়ালস টু 0, সেক্ষেত্রে যদি আমি সমান্তরাল হওয়ার শর্ত দেখাই তখন কিন্তু আমার এই যে এইভাবেই লিখতে হবে যে a1 ডিভাইডেড a2 b1 ডিভাইডেড b2 প্লাস c1 ডিভাইডেড c2, এবং যদি একই সরলরেখা হয় তখন d1 ডিভাইডেড d2। আদারওয়াইজ আমার এই পাশেই স্টপ করে দিতে হবে। দেখো এটা কিন্তু এটার সাথে মিলছে। কেন মিলছে? কারণ এই ভেক্টরটা হচ্ছে 3 ডাইমেনশনাল। আমি যখন এই ইকুয়েশনকে 3 ডাইমেনশনাল লিখছি তখন কিন্তু জিনিসটা একই। আশা করি বুঝতে পারছো। সো যাই হোক,
এবং এখন এই ভেক্টরটাকে যদি আমি 2 ডাইমেনশনে রাখতাম, এই যে এইটুকুতে রাখতাম, তাহলে কিন্তু এটাও চলে যাইতো, তখন কিন্তু আবার এটার সাথে মিলতো, যেহেতু এটা টু ডাইমেনশনাল। সো সমান্তরাল হওয়ার শর্তটা গেল। এরপরে আমরা একটা জিনিস দেখি, সেটা হলো দুইটি সরলরেখার ছেদবিন্দু। ঠিক আছে, সেম কথা, যদি A1 B1 A2 B2 আলাদা হয়, তাহলে আমরা বুঝতে পারতেছি যে এই দুইটা ডেফিনেটলি আলাদা সরলরেখা। ঠিক আছে, আলাদা সরলরেখা। এবং C1 C2 থেকে আমরা আসলে মানে C1 C2 যে রেশিও, এখান থেকে আমরা আসলে নিশ্চিত হতে পারতেছি যে সরলরেখাটা কি একই নাকি সমান্তরাল নাকি হচ্ছে কিরকম। ঠিক আছে, আমরা মানে A1 B1 C1 সবগুলো চেক করে বুঝতে পারতেছি। সো ছেদবিন্দু কিভাবে বের করতে হয় আমি একটা অঙ্ক করে দিই, তারপরে মূল তথ্যে যাচ্ছি। ধরো, তার আগে তোমাদেরকে একটা জিনিস শেখাই, সেটা হলো যে সরলরেখার একটা আনুপাতিক চিত্র কেমনে আঁকাতে হয়। তোমাদের পরীক্ষায় আসতে পারে। তারপরে আমি একটা অনেক সময় পরীক্ষার হলে অঙ্ক করার জন্য, অঙ্ক বোঝার জন্য গ্রাফ আঁকানোটা খুবই জরুরি। এই জন্য একটা আনুপাতিক চিত্র আঁকানো খুবই জরুরি। ঠিক আছে, সো তুমি একটা নন স্কেলিং পিকচার আঁকাইতে পারো। সো তার জন্য যে কাজটা করতে হবে, আমি চিত্র আঁকানোর একটু স্ট্র্যাটেজিটা দেখাই। তার আগে যে কাজটা, এর জন্য আসলে তোমার গেজিং পাওয়ারটা ভালো লাগবে, তোমার অনুমান করার ক্ষমতা। কিন্তু আরেকটা যে জিনিসটা, সেটা হলো যে ঋণাত্মক ঢাল, যেটা মনে আমি বলতে ভুলে গেছিলাম, সেটা হলো যে আমি বলছিলাম ঢালকে সংজ্ঞায়িত করছিলাম এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোনো একটা রেখা কতটুকু কি আছে, হেলে আছে। সো যদি এইভাবে হেলে থাকে, বুঝতেই পারতেছো। ঠিক আছে, আমি যত এক্স অক্ষের এই মূল বিন্দু থেকে এক্স অক্ষের ধনাত্মক দিকে যাচ্ছি, সরলরেখাটা ঊর্ধ্বগামী, এরকম যদি থাকে, সো বেসিক্যালি এটা একটা কি পজিটিভ ঢাল। কেন ঢাল? কারণ এই যে এই বিন্দু চিন্তা করো। ঠিক আছে, এটা হচ্ছে x1, এটা y1, এটা x2 y2, বুঝো কথা। তাহলে কি হবে, আমার ঢালটা কি হবে, tan থিটা ইকুয়ালস টু m ইকুয়ালস টু y1 মাইনাস y2, এটা হচ্ছে x1 মাইনাস x2, বুঝো কথা, বুঝতে পারছো? সো এটার মান ফর শিওর একটা পজিটিভ মান আসবে। কেন মান আসবে? কারণ এই x1 y1 x2 y2 সবই পজিটিভ, তাই না বাবা? তাই আসবে না? সো আমি যদি যে এরকম একই, যেটা হচ্ছে 0 থেকে এক্স অক্ষের দিকের ঋণাত্মক দিকে গেলে সরলরেখাটা ঊর্ধ্বগামী হচ্ছে, তাহলে সেক্ষেত্রে তুমি যে এখানে দুইটা বিন্দু নাও, এটা হচ্ছে x1, y1, এটা হচ্ছে x2, y2। ঠিক আছে, তো এইটার যদি তুমি ঢাল নির্ণয় করতে চাও, m ইকুয়ালস টু কি আসবে, y1 মাইনাস y2, x1 মাইনাস x2। একটা জিনিস খেয়াল করো যে এই y1 y2 এই চতুর্ভাগে কিন্তু সবই কি ধনাত্মক, কিন্তু x1 এবং x2 তুমি যতই কেরিবেরি করো, এখানে কিন্তু একটা ঋণাত্মক জিনিস আসবে। ব্যাপারটা কি বুঝতে পারছো? সো এই ঢালটা কিন্তু একটা ঋণাত্মক মান আসবে। একইভাবে তুমি তৃতীয় এবং চতুর্ভাগের জন্য সেম জিনিস প্রমাণ করতে পারবা। সো তখন যে জিনিসটা করা হচ্ছে যে আমরা এই কোণটা নিচ্ছি, বুঝতে পারছো, এই কোণটা নিচ্ছি। এই কোণটা নিচ্ছি, যেহেতু আমরা সংজ্ঞা হচ্ছে এই ঢালের সাথে দিয়েছি, তুমি দেখবা যে এইটার ঋণাত্মকের ট্যান থিটা মান বের করলেও আমার একটা স্থূলকোণ টাইপের কিছু একটা আসতেছে। সো এটা গেল ঋণাত্মক ঢালের গল্প। এখন আমার হচ্ছে ত্রিভুজ ইয়া কিভাবে আগাইতে হবে, আনুপাতিক পিকচার। একটা জিনিস মনে রাখো, tan 45 এর ঢাল কত, মান হচ্ছে 1 না? tan 45 কখন হবে বলো তো? ধরো কোন একটা সরলরেখায় যে এরকম করে যাচ্ছে, এখানে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, বুঝো কথা। এখন আমরা যেহেতু ত্রিভুজ দ্বারা ওই ঢালের ব্যাপারটা নির্ণয় করছি, ধরো এই যে এটা একটা বিন্দু, এই যে এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, রাইট? ঠিক আছে, আচ্ছা তুমি আরো সরল করে চিন্তা করো। ধরো আমাদের সরলরেখাটা মূল বিন্দুগামী। তো মূল বিন্দুগামী হলে, ধরো সরলরেখা যদি এরকম হয়, মূল বিন্দুগামী হয়, তাহলে আমার c এর মানটা 0 না? আমার y is equal to mx plus c, এই সরলরেখাটা ড্রপ হয়ে কি হয়েছে, y is equal to mx হয়েছে, তাই না? যেহেতু মূল বিন্দুতে যাচ্ছে, c এর মান 0, ভালো কথা। আচ্ছা ভালো, এখন আমি বলতেছি যে এমন একটা সরলরেখা, যে সরলরেখাটা হচ্ছে কি y equals to 2x, সরি y equals to হচ্ছে x, হ্যাঁ y equals to x। এখানে একটা জিনিস খেয়াল করো যে এই মানে হচ্ছে ঢাল 1 মানে হচ্ছে tan 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। সো আমরা এটা চিত্র কই থেকে নিয়ে আসছি, একটা ত্রিভুজ থেকে। ধরো এখানে একটা ত্রিভুজ আঁকাও, তাহলে এটা 45 ডিগ্রি হলে এটা 45 ডিগ্রি না? তার মানে এইটুকু সমান এইটুকু না? দেখো সহগ কিন্তু সেম সেমই আছে, 1 1, বুঝতে পারছো? এন্ড যেহেতু 45 ডিগ্রি, এবং তাহলে x অক্ষ, সরি y অক্ষ এবং x অক্ষের মধ্যবর্তী একটা দুই পাশে আনুপাতিক একটা গ্যাপ রেখে এটা উপর দিকে উঠতেছে না? সো 45 ডিগ্রি হলে আমাকে মধ্যবর্তী একটা
কোণ দিয়ে তোমার রেখাটা আস্তে আস্তে ডেভেলপ হবে, বুঝতে পারছো? সো এটা একটা জিনিস দেখাইলাম। তো দেখো, ধরো আমরা একটা সরলরেখা আঁকাচ্ছি এরকম করে 2x প্লাস 3y প্লাস মাইনাস 6 ইকুয়ালস টু 0, আচ্ছা 2x মাইনাস 3y প্লাস 5 ইকুয়ালস টু 0। দেখো আমি একটু এইটার গ্রাফ আঁকানোর চেষ্টা করি, ঠিক আছে? এটাকে আমি কি করব, গ্রাফ আঁকানোর জন্য সহজ কয়েকটা বুদ্ধি আছে। একটা হচ্ছে যে x এর মান 0 বসাও, y এর মান 0 বসাও। বসায় বসে তুমি হচ্ছে কি করবা, এই যে x ডিভাইডেড a প্লাস y ডিভাইডেড b ইকুয়ালস টু 1 এই ফর্মেটে আঁকতে পারো। এটা আমার মনে হয় সবচেয়ে বেস্ট। y ইজ ইকুয়াল টু mx প্লাস c ফর্মেটও আঁকতে পারো। আমি এই সরলরেখা কয়েক ফর্মেটে আমি এঁকে দেখাচ্ছি, এই যে এই সরলরেখাটা উপরেরটা, ঠিক আছে? তো এটাকে যদি আমরা এই ফর্মেটে নিয়ে আসি তাহলে কি হয়, যে x 2 ডিভাইডেড 6 3y 6 ইকুয়ালস টু 1। তাহলে এটাতে কি হচ্ছে, এটাতে হচ্ছে x ডিভাইডেড 3 y ডিভাইডেড 2 ইকুয়ালস টু 1। সো এইটা হচ্ছে কত, 1 2 3, এটা একটা 1 2, তার মানে আমার সরল রেখাটা হচ্ছে এরকম। এবং আঁকানোর সময় যে আমি যে এই গ্যাপ এই গ্যাপ এই গ্যাপ এই গ্যাপগুলো একটু হাতের আন্দাজে সমানভাবে দেওয়ার চেষ্টা করবা। সো আমরা কিন্তু এইভাবে আঁকাতে পারছি। এটা আরেকভাবে করতে পারতা যে এই ইকুয়েশনে x ইকুয়ালস টু 0 বসাও, তারপর y ইকুয়ালস টু 0 বসাও, যে যে মানগুলো আসে সেগুলো বসাও, সেম এই যে এই কাহিনীটা এইভাবে আসবে, ঠিক আছে? এবং x ইজ ইকুয়াল টু 0 y ইকুয়ালস টু 0 বসার মানে আসলে তুমি খণ্ডিত অংশের কাজ করতেছো। একইভাবে এটাকে যদি আমি গেস করে করে y ইজ ইকুয়াল টু mx প্লাস c ফরম্যাটে রাখতে চাই তাহলে কি হয় দেখো, যে y ইকুয়ালস টু 6 ডিভাইডেড 3 আর 2 ডিভাইডেড 3x, ঠিক আছে, মাইনাস। তাহলে দেখো আমার ছেদক কত, ছেদক হচ্ছে 6 ডিভাইডেড 3 হলে কত, 2 হয়। দেখো আমার ছেদক কিন্তু অলরেডি 2 চলে আসছে, রাইট? আচ্ছা, এরপরে আমার ঢালটা ঋণাত্মক, তার মানে সরলরেখা এরকম বাঁকা। 2/3 কত, 2/3 হচ্ছে 0.66 মাইনাস। সো ঠিক আছে, সো দেখো 0.66 হলে আমার কি হইতে হবে, 0.66 হলে আমার ঢাল 1 এর চেয়ে ছোট না, 1 এর চেয়ে ছোট না এটা 0.66, একে তো মাইনাস, পরম মান 1 এর চেয়ে ছোট না। সো 1 এর চেয়ে যেহেতু ছোট তাহলে কি হয়েছে, আমার এটা tan 45 ডিগ্রি হইলে, মানে 1 এর সহগ হলে জাস্ট এরকম মধ্যবিন্দু দিয়ে যাইতো, দুই পাশে সমান কোণ বজায় রাখতো। বা -1 হইলে কি হইতো, এই যে এই দিক দিয়ে যাইতো না, এখানে আর এখানে সেম কোণ বজায় রাখতো না। কিন্তু যেহেতু -0.66 তাহলে এই সরলরেখা আরো একটু এইদিকে ঢালু থাকবে। দেখো এক্স্যাক্টলি এখানে যদি তুমি একটা এখানে এই তো এখানে যদি তুমি কোণ চিন্তা করো, দেখো এই পাশের কোণটা এই পাশের চেয়ে ছোট, দ্যাট মিনস যেহেতু একের চেয়ে ছোট এটা একটু নেমে গেছে। সো আমি কিন্তু এইভাবেও সরলরেখাটা আঁকাতে পারি, বুঝতে পারছো? এই হচ্ছে ব্যাপার। অ্যান্ড বুঝতে পারতেছো যে এখানে মাইনাস, এখানে 0, তারপরে সরলরেখাটা উঠতেছে মাইনাস সামথিং -1, তারপর বাড়তেছে -2 3 4 5, এই যে যত কাছে আসতেছে মাইনাস ইনফিনিটিতে গেল অনির্ণেয়, তারপর প্লাস ইনফিনিটি, তারপর আস্তে 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 কমতেছে 2 3 4 1, তারপর হচ্ছে আবার 1 এর চেয়ে কম হইতে হইতে এখানে 0 হয়ে গেছে, বুঝতে পারছো? এই হচ্ছে কাহিনী। সো এখন যে জন্য এত কথা বললাম সেটা দেখাই, সেটা হলো যে আমরা এই সরলরেখাটা আঁকাইছি, কোথায় আঁকাইছি আমাদের একটু ঠিক আছে। আচ্ছা, এখন আমরা চাচ্ছি যে এই সরলরেখাটা আঁকাইতে, এই যে এইটা আঁকাইতে। সো এটাকেও আমি কি করব, যে এই ফর্মেটে আনি যেহেতু এটা ইজিয়ার। সো যে কাজটা করব 2x প্লাস -3y ইকুয়ালস টু -5, এটাকে লেখা যায় x ডিভাইডেড এটাকে লেখা যায় -5 ডিভাইডেড 2, এটাকে লেখা যায় হচ্ছে y মাইনাস মাইনাসে কাটা 5 ডিভাইডেড হচ্ছে 3, ঠিক আছে, এইভাবে রাখছি। তো যাই হোক আমি একটু জাস্ট একটা জিনিস চেক করি। আচ্ছা ঠিক আছে, সো এটা ইকুয়ালস টু আমার 1 আসলো,
ঠিক আছে, এই যে এটা আমাদের ইকুয়েশন। তো এখান থেকে দেখো এক্স ডিভাইডেড -5/2 আসছে। সো -5/2 মানে কত, আড়াই। তো এক্স এর আড়াই মান, তাহলে 1 ঘর 2 ঘর আমার এই যে মাঝখানে পড়তেছে, ভালো কথা। এরপরে বলছে ওয়াই হচ্ছে 5/3, 5/3 এর মান কত বলো তো? এটা হচ্ছে 1 পয়েন্ট, তারপরে 0 দিলা, তাহলে কত হবে এটা? 1.66 হবে মেবি, 1.66, ঠিক আছে, 1.66। 1.66 হলে ওয়াই এর হচ্ছে ধনাত্মক মান, তাহলে 1, এটা হচ্ছে 2, এর মাঝখানে এখানে, তাহলে আমার সরল রেখাটা হচ্ছে এই তো এইটা, ঠিক আছে। এখানেও আমি ওই ঢাল টাল দিয়ে দেখাইলাম না যে কোণের অবস্থাটা কিরকম হচ্ছে। তো এই গল্পগুলো ফাদার উদ্দেশ্য হচ্ছে এই দুটা সরল রেখা আমার কোথায় ছেদ করছে, এই যে এই পয়েন্টে ছেদ করছে, ঠিক আছে। একটা জিনিস মনে রাখো, সমতলে দুটা সরল রেখা যদি ছেদ করে একটা বিন্দুর বেশি ইয়েতে ছেদ করতে পারবে না, বুঝতে পারছো? একটা বিন্দুর চেয়ে বড় কোনো জায়গায় ছেদ করতে পারবে না, একটা বিন্দুর চেয়ে বেশি কোনো বিন্দুতে ছেদ করতে পারবে না। এবং একটা মজার ব্যাপার খেয়াল করো, যে বিন্দুতে ছেদ করছে সেই বিন্দুটা এই রেখার ইকুয়েশনকেও সিদ্ধ করবে, রাইট? অবশ্যই সিদ্ধ করবে, কারণ সেই বিন্দুটা অবশ্যই এই রেখার উপরে। আবার যে বিন্দুতে ছেদ হয়েছে সেই রেখাটাও এই রেখার উপরে না, অর্থাৎ এই ইকুয়েশনকেও সিদ্ধ করবে না, এই যে এটাকে, আবার এটাকেও সিদ্ধ করবে না যে বিন্দুতে ছেদ করছে। কারণ দুইটা এক, মানে কোন একটা এই 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 এক্স ওয়াই, আমি একটু আগে দেখাই দিয়েছিলাম, একটা রেখার উপরে যতগুলো এক্স ওয়াই আছে, ধরো এই স্থানাঙ্ক, এটার স্থানাঙ্ক, এটার স্থানাঙ্ক, এটার স্থানাঙ্ক, এটার স্থানাঙ্ক, সবগুলো এই ইকুয়েশনকে সিদ্ধ করবে। অর্থাৎ এখানে এক্স এবং ওয়াই এর মান বসাইলে এটা এবং -6 হয়, এখানে অলওয়েজ 0 আসবে, অলওয়েজ 0 আসবে, ঠিক আছে। এটাকে বলতেছে সিদ্ধ করা। সো দুইটা লাইনের ক্রসিং পয়েন্ট যেহেতু বাস্তবিকভাবে দুইটা রেখার উপরে বাস্তবিকভাবে এক্সিস্ট করে, তাহলে ওই পয়েন্টটা এই সরলরেখাকে সিদ্ধ করবে, এই সরলরেখাকেও সিদ্ধ করবে, রাইট? সো সেই ক্ষেত্রে তোমার দেখো a1 a2 b1 b2 আলাদা আলাদা হলেও c1 c2 আলাদা হলেও x x y y সেম থাকবে, কিন্তু ওই ওই বিন্দুর জন্য, শুধুমাত্র ওই বিন্দুর জন্য, ছেদ বিন্দুর জন্য x y সেম থাকবে। যদি a1 a2 তোমার হচ্ছে b1 b2 c1 c2 আলাদা, দেখো এখানে c1 -6, এখানে 5, এখানে হচ্ছে b1 +3, এখানে -3, বুঝতে পারছো? সো এখান থেকে আমরা কি পাইলাম যে আমার এই যে এই দুটো ইকুয়েশন আছে, আমি যে ইকুয়েশন দুটো লিখছিলাম, কি লিখছিলাম? 2x + 3y -6 = 0, আরেকটা লিখছিলাম 2x - 3y + 5 মনে হয় = 0, এটা লিখছিলাম। এই দুটার যেহেতু আমার, তাহলে আমার ওই ছেদবিন্দুর স্থানাঙ্কটা আমি গ্রাফ থেকে তো বের করতে পারি আন্দাজ কইরা, মানে আন্দাজ করে বলতে কি যে হিসাব করে যে কতটুকু দশমিক আছে, বাট এখান থেকে বের করতে পারছি, এটা আমি কি অপনয়ন করতে পারি, প্রতিস্থাপন করতে পারি, বজ্রগুণন করতে পারি। সো আমরা যে কাজটা করলাম যে আমরা এখানে অপনয়ন করতেছি, অপনয়ন করলে আমি জাস্ট এটা যদি বিয়োগ দিয়ে দেই, তাহলে এখানে বিয়োগ, এখানে প্লাস হচ্ছে, এখানে মাইনাস হচ্ছে, তাহলে হচ্ছে 6y - 11 = 0। সো y এর মান কত? 11/6। এখন একইভাবে আমি কিন্তু এই y এর মানটা এখানে বসালে x এর মানটাও পেয়ে যাব। সো আমি এখানকার ইয়াটা পেয়ে যাচ্ছি, এটা গেল। সো এটা তুমি এখন অপনয়ন, প্রতিস্থাপন যা ইচ্ছা যে কোনো পদ্ধতিতেই করতে পারো, কোনো সমস্যা নাই। সো এখানে বজ্রগুণের সিস্টেমটা দেখানো হয়েছে যে দুইটা থেকে বজ্রগুণ করে এটা আসছে। সো এটা যারা ম্যাট্রিক্স করছো তারা বুঝতে পারতেছে এটা হচ্ছে কি বেসিক্যালি b1 c2, এটা হচ্ছে b2 c1, ঠিক আছে। তোমরা হয়তো ক্রেমারের সূত্র পড়ছো সমীকরণ নির্ণয় করা, সেটার সাথে কিন্তু অনেকটা মিলবে যে x = dx/d, ঠিক আছে। সো এখান থেকে দেখো আমি x = কি লিখতে পারি? x = b1 c2 b2 c1 আর হচ্ছে a1 b2 a2 b1, ঠিক আছে। y = কি? a2 c1 a1 c2 আর হচ্ছে a1 b2 a2 b1, জাস্ট হচ্ছে আমরা এটা ওই পাশে পার করে দিছি। দেখো এই যে আমার, এবং y = কি? dx/d। দেখো এই যে ডিটারমিন্যান্ট d, এটাই হচ্ছে তোমার এই যে এইটা, এই যে এইটা, এবং এইটা হচ্ছে তোমার dy, আর এই যে এটা হচ্ছে dx, বুঝতে পারছো? ইটস সেম, ক্রেমারে আমরা যে কাজ করছি এখানেও আমরা সেম কাজটাই করতেছি, সারাংশের ডায়াগ্রাম তোমার ইয়ে ব্যবহার করে, ক্রেমারের রুল ব্যবহার করে। সো একটা জিনিস খেয়াল করো যে a1 - b2 and -a2 b1 এটা কিন্তু 0 হওয়া যাবে না, তাহলে কিন্তু অনির্ণয় আসবে। তোমার ডিটারমিন্যান্ট ক্লাসে এটা নিয়ে হয়তো একটু ডিটেলস আলোচনা আমরা করছি, ঠিক আছে, যে a1 b2 - a2 b1 not equal to 0,
কারণ 0 হলে তো আমার ইকুয়েশনই হবে না, তাই না? তো এখন যদি 0 হয় তাহলে কি হবে? 0 হলে বেসিক্যালি যে জিনিসটা হচ্ছে সরলরেখাটা, আচ্ছা দেখো 0 হলে কি হয়, এটা যদি 0 ধরি আমি, 0 যদি হয় তাহলে হয় a1 b2 a2 b1, দ্যাট মিনস a1 ডিভাইডেড a2 b1 ডিভাইডেড b2। একটু আগে আমরা যেটা পাইছি সরলরেখা সমান্তরাল হওয়ার শর্ত, তার মানে কি অনির্ণেয় কেন আসতেছে, অসংজ্ঞায়িত, কারণ সরলরেখার দুইটা সরলরেখার ছেদ অংশটুকু আসলে সংজ্ঞায়িত না, নির্ণয় করা যাবে না। বুঝতে পারছো? কারণ তখন সরলরেখাটা সমান্তরাল হয়ে যাবে। বুঝতে পারছো? এই জন্য এই কাজটা করা যাচ্ছে না। সো আই গেস তোমরা বুঝতে পারছো যে আমরা আসলে কি কি পড়াইলাম, কি কি না পড়াইলাম। এই ক্লাসটা এই পর্যন্তই, ঠিক আছে? সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আমরা আরও কিছু গল্প আছে, আমরা সরলরেখার আরও অ্যাটলিস্ট 2টা ইকুয়েশন দেখব। সেই ইকুয়েশনটা আসলে এখন দেখবো না, অঙ্ক করতে 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 একটা পর্যায়ে দেখবো, এবং সেখানে আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো যে কেন আমরা ঢালে ট্যান থিটা ইউজ করতেছি, অন্য কিছু ইউজ করতেছি না। ঠিক আছে? সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই আর কি। আসসালামু আলাইকুম।